ইসোফেগাস বা খাদ্যনালী মানে গলা থেকে যে পাইপের মতো অঙ্গটা, ফুড পাইপ যেটাকে ইংলিশে বলা হয়, সে পাইপের মতো অংশটা আমাদের স্টমাক বা পাকস্থলীর সাথে কানেক্ট করে এবং খাবারটাকে নিয়ে যায়। এই খাদ্যনালীর ক্যান্সারও কিন্তু খুব একটা আনকমন নয়, মানে এই ক্যান্সারও ভালোই দেখা যায়। এই খাদ্যনালীর ক্যান্সারও অন্যান্য ক্যান্সারের মতো তামাক এবং অ্যালকোহল সেবন থেকে হয় বা হতে পারে একটা কারণ, এছাড়াও হতে পারে, কিন্তু তামাক এবং অ্যালকোহল সেবন খাদ্যনালী ক্যান্সারেরও একটা কারণ। কাজেই তামাক এবং অ্যালকোহল সেবন বর্জন করলে অনেকাংশে আমরা খাদ্যনালীর ক্যান্সার থেকে দূরে থাকতে পারবো। খাদ্যনালীর ক্যান্সারের সিমটম কি হয়, আমরা কি করে বুঝবো যে খাদ্যনালীর ক্যান্সার হয়েছে? রোগীরা আমার কাছে যখন আসেন তখন তারা এই সিমটমটা দেন যে ডাক্তারবাবু হঠাৎ করে সলিড খাবার খেতে গিয়ে, যেমন ধরুন পাউরুটি খেতে গিয়ে গলায় আটকে গেল, তারপরে একটু জল খেলাম, আবার সেটা গিলে ফেলতে পারলাম। এমনি করে ধীরে ধীরে এটা বাড়ছে, সলিড খাবার আটকে যাচ্ছে, তারপরে লিকুইড খাবারও আর একটু সেমি সলিড খাবারও আটকে যাচ্ছে কিছুদিন পরে, এবং শেষে লিকুইডও আটকে যায়, এবং আটকে যাওয়ার খানিকক্ষণ পরে আবার সেটা বমি হয়ে বেরিয়ে যায় খাবারটা। অর্থাৎ যেহেতু একটা পাইপের মতো স্ট্রাকচার, এর মধ্যে যদি ক্যান্সার হয়, ক্যান্সার মানে তো একটা গ্রোথ, মানে একটা জায়গায় কিছু কোষ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং গ্রোথ হচ্ছে, তারা কিন্তু এই পাইপটার মুখটা অনেক ক্ষেত্রে বন্ধ করে দেয়, তার ফলে এই সিমটমগুলো হয়। এই ধরনের সিমটমগুলো হলে আমাদের একটু সতর্ক হওয়া উচিত যে এটা খাদ্যনালীর ক্যান্সার হতে পারে। সেক্ষেত্রে আমাদের কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা উচিত নিশ্চিন্ত হওয়ার জন্য। পরীক্ষাগুলি কি কি? পরীক্ষাগুলি হলো, প্রথমে আমরা যেটা করি সেটাকে বলা হয় এন্ডোস্কোপি, আপার জিআই এন্ডোস্কোপি টেস্ট। মানে একটা ক্যামেরা মুখের মধ্যে দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে ডাক্তারবাবু ভেতরটা দেখেন যে ইসোফেগাস বা খাদ্যনালীর ভেতরটা কি সম্পূর্ণ সুস্থ দেখাচ্ছে, না সেখানে কোনো আলসার বা গ্রোথ কিছু একটা হয়েছে। হলে তিনি সেখান থেকে বায়োপসি নিয়ে নেন। ধরুন যদি কারো এমনি এন্ডোস্কোপিতে ধরা পড়লো এবং বায়োপসিতে ধরা পড়লো যে তার খাদ্যনালীর ক্যান্সার, তখন আমরা তার স্টেজিং ওয়ার্কআপ করি। স্টেজিং ওয়ার্কআপটা কি? স্টেজিং ওয়ার্কআপ হলো যে ক্যান্সারটা কত বড়, কোথাও ছড়িয়েছে কিনা, তার জন্য আমরা পেট সিটি স্ক্যান করি। পেট সিটি স্ক্যান আমাদের পিইটি, পজিট্রন এমিশন টোমোগ্রাফি, তারা আমাদের বলে দেয় যে ক্যান্সারটা কত বড়, কত দূরে গিয়েছে। যদি আমরা লোকালাইজ ধরতে পারি, মানে ধরুন ছড়িয়ে যায়নি, স্টেজ 4 হয়নি। দেখুন, এই যে আমি সচেতনামূলক ভিডিওগুলো বানাই, তার একমাত্র উদ্দেশ্য যাতে ক্যান্সারকে আমরা কিউরেবল স্টেজে ধরতে পারি বা সুস্থ করার মতো স্টেজে ধরতে পারি, চারদিকে শরীরে ছড়িয়ে যাওয়া বা স্টেজ 4 হয়ে যাওয়ার আগে ধরতে পারি। কিউরেটিভ ট্রিটমেন্ট আমরা করতে পারি যখন এই ক্যান্সারটা শুধু খাদ্যনালীতে রয়েছে এবং তার আশপাশের লিম্ফ নোডে যেতে পারে এবং অন্য কোথাও ছড়ায়নি। তখন তার ট্রিটমেন্টটা কি? খাদ্যনালীকে আমরা মূলত 3টে জায়গায় ভাগ করি, সেটা হলো ওপরের অংশ, মাঝের অংশ এবং নিচের অংশ। ওপরের অংশে যদি হয় সেক্ষেত্রে কিন্তু রেডিওথেরাপি, কেমোথেরাপি মাধ্যমে চিকিৎসা করা হয়। মাঝের অংশে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অপারেশন করতে পারি এবং নিচের অংশে অপারেশন করতে পারি। সেক্ষেত্রে আমরা দুভাবে চিকিৎসা করতে পারি, সেটা ক্যান্সারের ধরনের উপর নির্ভর করে। হয় আমরা রেডিয়েশন এবং কেমোথেরাপি আগে দিতে পারি, দিয়ে টিউমারটাকে ছোট করে তারপর অপারেশন করতে পারি, যেটাকে নিউ অ্যাডজুভেন্ট কেমো রেডিওথেরাপি বলে। অথবা আমরা শুধু কেমোথেরাপি দিতে পারি, ধরুন আরও নিচে, যেটা স্টমাকের জাংশনে রয়েছে, এবং সেটা অ্যাডিনোকার্সিনোমা। মূলত দুরকম হয়, স্কোয়ামাস, অ্যাডিনো। তখন কিন্তু আমরা শুধু কেমোথেরাপি দিয়ে, সেটাকে পেরি অপারেটিভ কেমোথেরাপি বলে, টিউমারটাকে ছোট করে তারপরে তার অপারেশন করতে পারি এবং তারপর আবার তাকে কেমোথেরাপি দিতে হয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য হলো ইসোফেগাসের অপারেশন কিন্তু একটু বড় অপারেশন, খুব একটা সহজ অপারেশন নয়। কাজে ইসোফেগাসের অপারেশন অনেক ক্ষেত্রে পসিবল হয় না, রোগীর অবস্থা ততটা ভালো হয় না, জেনারেল কন্ডিশন ততটা ভালো হয় না, বা তার আরও নানান ধরনের
কোমরবিডিটিস থাকতে পারে, অন্যান্য অসুখ থাকতে পারে, যার ফলে তার অপারেশন পসিবল নাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু রেডিয়েশন চিকিৎসা এবং কিমোথেরাপি চিকিৎসা দিয়েই সম্পূর্ণ সুস্থ করা যায়। তো এই খাদ্যনালীর ক্যান্সারের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে অনেক ক্ষেত্রে অপারেশন করা সম্ভব হয় না, কেননা অপারেশনটা অত্যন্ত বড় একটা অপারেশন এবং ডিফিকাল্ট একটা অপারেশন। সেক্ষেত্রে কিন্তু রেডিয়েশন চিকিৎসা এবং কিমোথেরাপি চিকিৎসার মাধ্যমেও সম্পূর্ণ সুস্থ করা যায়। এই ধারণাটা মাথায় রাখবেন না যে অপারেশন না করা গেলে সুস্থ করা যাবে না, এটা ভুল ধারণা। অনেক ক্ষেত্রেই রেডিয়েশন চিকিৎসা এবং কিমোথেরাপি চিকিৎসার মাধ্যমেই কিন্তু রোগী সম্পূর্ণ সুস্থ হন। মনে রাখবেন, সলিড টিউমারের ক্ষেত্রে মানে ব্লাড ক্যান্সার ছাড়া সুস্থ করার জন্য দুটো খুব উপযোগী চিকিৎসা পদ্ধতি রয়েছে, অপারেশন বা রেডিয়েশন। এই দুটোর একটা ব্যবহার করতেই হবে এবং কেমোথেরাপি এই দুজনকে সাহায্য করে। শুধু কেমোথেরাপি দিয়ে কিন্তু সলিড ক্যান্সার সুস্থ করা যায় না, হয় অপারেশন লাগবে, নয় রেডিয়েশন লাগবে, অথবা দুটোই লাগবে। কাজেই রেডিয়েশন কিন্তু একটা কিউরেটিভ চিকিৎসা এবং রেডিয়েশন চিকিৎসা দিয়ে কিন্তু সম্পূর্ণ সুস্থ করে দেওয়া যায়। এবার এই রেডিয়েশন চিকিৎসাটা একটু ভালো টেকনিকে করতে হবে। ইসোফেগাস ক্যান্সারের ক্ষেত্রে যে সাফল্য রেডিয়েশন চিকিৎসা এসেছে তার জন্য কিন্তু ভালো টেকনিক দরকার, যেমন ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি বা ইমেজ গাইডেড রেডিওথেরাপি। কেন বলছি? ইসোফেগাস বা খাদ্যনালী কিন্তু দুদিকে ফুসফুস এবং হার্টের আশপাশ দিয়ে যায়, মানে তার উপর থেকে শুরু করে দুদিকে তার ফুসফুস থাকে এবং হার্টের গায়ে প্রায় ছোঁয়া লাগিয়ে সেটা পেটের মধ্যে গিয়ে স্টমাকে বা পাকস্থলিতে গিয়ে খাবার নিয়ে যায়। ভালো টেকনিক রেডিয়েশন না দিলে কিন্তু আমরা হার্ট, লাং, ফুসফুস, হৃদয় এগুলোকে বাঁচিয়ে যতটা ডোজ কিওর করার জন্য দেওয়া দরকার ততটা দিতে পারবো না। এই জন্য ভালো টেকনিকের রেডিয়েশন দরকার, যেটাকে ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি বা ইমেজ গাইডেড রেডিওথেরাপি বলে, যাতে আমরা রেডিয়েশন ডোজটাকে টার্গেটেডভাবে শুধু ইসোফেগাসে বা খাদ্যনালীতে ক্যান্সারের জায়গাটা দিতে পারি এবং আশপাশের নর্মাল টিস্যুগুলোকে, নর্মাল অঙ্গগুলোকে, ফুসফুস, হার্ট এগুলোকে পুরো বাঁচিয়ে দিতে পারি। আর ইমেজ গাইডেড রেডিওথেরাপির মাধ্যমে এই আইএমআরটি চিকিৎসাটা রোজ দেখে, স্ক্যান নিয়ে দেখে যে আমরা সঠিক জায়গায় দিচ্ছি কিনা, তারপরে ট্রিটমেন্ট ডেলিভারি করা হয়। খাদ্যনালী ক্যান্সারের ক্ষেত্রে একটু উন্নত প্রযুক্তির চিকিৎসাটা জরুরি। খাদ্যনালী ক্যান্সার কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং তারপর রেগুলার ফলো আপে দীর্ঘদিন মানুষ সুস্থ থাকতে পারে, যদি আমরা সেটা সারা শরীরে ছড়িয়ে যাওয়ার আগে ডিটেক্ট করতে পারি। কাজেই খাদ্যনালীর ক্যান্সার প্রিভেন্ট করার জন্য তামাক সেবন বর্জন করুন, অ্যালকোহল সেবন বর্জন করুন। অনেকের রিফ্লাক্স ডিজিজ থাকে, মানে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলি, মানে আমরা সোজা বাংলায় বলতে গেলে বুক জ্বালা করে, চোয়া ঢেকুর ওঠে, রাতের বেলা ওঠে অ্যাসিডিটির জন্য, তখন মুঠো মুঠো অ্যান্টাসিড মানুষ খান। ক্রমাগত যদি কারো এই রিফ্লাক্স ইসোফেজাইটিস থাকে তাহলে কিন্তু ওই আমি যেটা আমার সমস্ত ভিডিওতে বলি যে ক্রমাগত যদি আমাদের শরীরের কোষ আঘাতপ্রাপ্ত হতে থাকে তাহলে ডিএনএ পরিবর্তন হয়ে ক্যান্সার সেলে রূপান্তরিত হতে পারে। তেমনি এই ক্রনিক রিফ্লাক্স ডিজিজের জন্য কিন্তু খাদ্যনালীর নিচের অংশে ক্যান্সার হতে পারে। কাজেই এই সমস্যাগুলো থাকলে সেগুলো সমাধান করার চেষ্টা করুন, ডাক্তারবাবুর পরামর্শ নিন, নিজে সমস্ত ধরনের নেশাদ্রব্য থেকে দূরে থাকুন, অ্যালকোহল থেকে দূরে থাকুন, অ্যালকোহলেও কিন্তু খাদ্যনালীর ক্যান্সার হয়, এবং তামাক থেকে দূরে থাকুন, প্রক্রিয়াজাত খাদ্য, প্যাকেটজাত খাদ্য থেকে দূরে থাকুন, খুব বেশি তেল, ঝাল, মশলা, ইরিটেন্ট খাবার এগুলো খাওয়া থেকে বিরত থাকুন, বাড়ির খাবার খান, বাইরের খাবার কম খান, তাহলেই কিন্তু এই ক্যান্সারটাকে আমরা দূরে রাখতে পারবো। আর যদি কারো দুর্ভাগ্যবশত এই ক্যান্সারটা হয়ও, মনে রাখবেন আধুনিক চিকিৎসার মাধ্যমে কিন্তু আমরা তাকে সম্পূর্ণ সুস্থ করে দিতে পারবো। ইসোফেগাস খাদ্যনালীর চিকিৎসা মাল্টিডিসিপ্লিনারি, মানে সেখানে একজন থোরাসিক সার্জন, মানে যিনি ইসোফেগাস ক্যান্সারের অপারেশন করেন, ক্যান্সারের সেই সার্জন, রেডিয়েশন অঙ্কোলজিস্ট, মেডিকেল অঙ্কোলজিস্ট সবার একসাথে বসে তবে ডিসিশন নেওয়া উচিত, কেননা এই ক্যান্সারে সবকটা ট্রিটমেন্টই কিন্তু রোগীর দরকার হয়। ধন্যবাদ।